হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময় দা, আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। পলিটিক্যাল সায়েন্সের একদম বাছাই করা 50টি সেরা প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদেরকে যখন আমি প্রবেশ করবো, দেখবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টা করে কিন্তু বাছাইকৃত 50টি প্রশ্ন রেডি করেছি, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আমি প্রতিবারের মতো এবারও বলছি একটা কথা, যারা সারা বছর ভালোভাবে পড়বে তারা কিন্তু 30 অ্যাবাভ নাম্বার পাবে এবং তাদের রিভিশনও হয়ে যাবে এই ভিডিওটি দেখলে। কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একদম 10টা করে বাছাইকৃত প্রশ্ন কিন্তু আমরা রেডি করেছি। তাই বিনা স্কিপ্টে ভিডিওটি তোমরা ভালোভাবে দেখো, এবং যারা একটু কম মোটামুটি পড়াশোনা করেছো তারাও যদি একবার দেখো, তাদেরও কিন্তু অনেকটা উপকারে আসবে। ঠিক আছে, যেহেতু এমসিকিউ কোশ্চেন, তো সেক্ষেত্রে অনেক কোশ্চেন যদি তোমাদের কমনও চলে আসে তাহলে কিন্তু তোমরা সেটাকে অ্যাটেন্ড করতে পারবা। এবং আজকের ভিডিওর পর কালকে আবারও ভিডিও পোস্ট করব, সেখানে থাকবে টেস্ট 40 নম্বরের একটা সেট থাকবে। ঠিক আছে, যেখানে লজিক্যাল কোশ্চেন থাকবে, অর্থাৎ বোধমূলক কোশ্চেন থাকবে, তারপরে স্ট্যাটিক কোশ্চেন থাকবে, মানে যেগুলো শর্ট কোশ্চেন টাইপ, স্ট্যাটিক কোশ্চেন থাকবে, ডায়াগ্রাম থাকবে, বাম স্তম্ভ ডান স্তম্ভ থাকবে, বিকল্প মেলাও থাকবে। ওটা তোমরা নিজেরা কিন্তু পরীক্ষা দিবে। এবং আজকের যে ভিডিওটা, এই ভিডিওতে আমি অপশন রাখিনি প্রত্যেকটা কোশ্চেন এবং তার অ্যান্সার, যাতে তোমরা সেগুলোকে লিখে রাখতে পারো। এবং প্রত্যেকটা মানে এই টোটাল ভিডিও যে স্লাইড গুলা, তার পিডিএফ কিন্তু তোমরা ডেসক্রিপশনের লিংক থেকে পেয়ে যাবা একদম ফ্রিতে। শুধুমাত্র আমি এখানে কোশ্চেনের অ্যান্সার বলবো না, যে না এটার কোশ্চেন এটা আর এটার কোশ্চেন অ্যান্সার এটা। হয়তো অনেক জায়গায় হয় এই জিনিসটা, যে এটার কোশ্চেন এটা, একদম ঢালা বলে দিচ্ছে এটার অ্যান্সার এটা। ওরকম না, উইথ এক্সপ্লেনেশন। অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স আমি পড়াই, আমার অফলাইন ব্যাচ রয়েছে, কোনো জায়গা থেকে কপি পেস্ট করে কিন্তু বসিয়ে দিলাম এইরকম ব্যাপারটা না। যেহেতু আমি নিজে পড়াই এবং এটার উপর আমার অভিজ্ঞতা রয়েছে, এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদেরকে আমি এক্সপ্লেনেশন করবো, যাতে তোমরা বুঝতে পারো। কথা বুঝতে পারলে কি বললাম? তো এই জিনিসগুলো থাকবে। এবং এর পরের দিন যে ভিডিওটা আপলোড করব, ঠিক আছে, সেই ভিডিওটা আগে তোমরা দেখবে না, আগে তোমরা তার যে কোশ্চেন পেপারটা যে রয়েছে ডেসক্রিপশনের লিংক থেকে, সেটাকে তোমরা সলভ করবা। তারপরে যখন অ্যান্সার মেলাবা, তখন তোমরা আমার ভিডিওটা দেখে তার অ্যান্সার গুলো মেলানোর চেষ্টা করবা। বুঝতে পারলে ব্যাপারটা? দেখো, আমার এখানে ভিউজ কামানোর জন্য ইউটিউবে এডুকেশনাল কন্টেন্ট আমি বানাচ্ছি না। ঠিক আছে, মানে এডুকেশনাল ভিডিওতে এমনিও সেরকম একটা ভিউজ আসে না খুব একটা বেশি, কারণ যারা পড়াশোনা করে তারা এডুকেশনাল ভিডিও দেখে। তো যদি ভিউজ কামাতে হতো তাহলে অন্য টাইপের ভিডিও বানানো যেত। তো মেন উদ্দেশ্য হলো, যেহেতু আমার অফলাইন ব্যাচ রয়েছে এবং আমি চাই যে আমার অফলাইনের স্টুডেন্ট এবং যারা আরো যারা উপকৃত হবে, যে সমস্ত স্টুডেন্ট আমি উপকার করতে পারি, এর জন্য কিন্তু আমার এই এডুকেশনাল ভিডিওগুলি বানানো। এটা আমার কিন্তু কোনো প্রফেশন না, এটা আমার প্যাশন, যে এডুকেশনাল ভিডিও বানিয়ে ছাত্রছাত্রীদের একটু উপকার যদি করা যায়। তো প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করবো। ঠিক আছে, যাই হোক, বেশি কথা বলবো না, আমরা প্রথম যেটা কোশ্চেন সেখানে চলে যাই। পলিটিক্যাল সায়েন্স থার্ড সেমিস্টার, ফার্স্ট চ্যাপ্টার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্ক, ফার্স্ট চ্যাপ্টার উইথ এক্সপ্লেনেশন। আমি এক্সপ্লেনেশন ছাড়া কিছু পড়াই না, যা নোট দিব তার এক্সপ্লেন করবো। এটা তোমাদেরকে মানে এটা বলতে চাই যে হ্যাঁ, এই জিনিসটার সম্বন্ধে আমার নলেজ রয়েছে, তার জন্য আমি পড়াচ্ছি। যে বিষয়ে আমার নলেজ নেই সেই বিষয়ে আমি পড়াই না। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন, লৌহ যবনিকা তত্ত্বটি কে দেন? উইজডম চার্চিল। একসময় প্রধানমন্ত্রী ছিল এবং তার সময় বিরাট বড় একটা দুর্ভিক্ষ ভারতবর্ষে হয়েছিল। কি দুর্ভিক্ষ তোমরা জানো? কমেন্ট বক্সে জানাও কি দুর্ভিক্ষ হয়েছিল। ঠিক আছে, নেক্সট, এক্স ছদ্ম নামের আড়ালে কে ছিল? নামটা খুব ভয়ানক, এক্স। ঠিক আছে, জর্জ এফ কেনান। ঠিক আছে, তো এটা হয়ে গেল সাইড অ্যান্সার। সেকেন্ড, ড্যাশের পতনে দ্বিমেরুতার অবসান হয়। এক মেরুতা কি, দ্বিমেরুতা কি, এটা আমরা প্রথমে বুঝি। দ্বিমেরুতা বলতে আমরা জানি ঠান্ডা লড়াইয়ের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ধনতান্ত্রিক রাষ্ট্রজোট, সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী রাষ্ট্রজোট। ঠিক আছে, তো এই সোভিয়েত রাশিয়া মানেটা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার ম্যাপ বিরাট বড় ছিল, মানে এখনো বিরাট বড়, তখন আরো বড় ছিল। মঙ্গোলিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান,
ইউক্রেন, বেলারুশ, এই অনেকগুলো দেশ, আরো আফগানিস্তান, আরো অনেকগুলো দেশ রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে এই রাষ্ট্রগুলো স্বাধীনতা লাভ করে এবং রাশিয়ার যে দাদাগিরি সেটা কিন্তু পতন ঘটে একমেরুতা, ঠিক আছে, উৎপন্ন হয়, অর্থাৎ আমেরিকার পাওয়ার বিস্তার লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এখন কিন্তু সেই ব্যাপারটা নেই, এখন কিন্তু প্রত্যেকটা দেশ তার নিজস্ব কিন্তু একটা স্কোয়াড গঠন করে রাখে, সামরিক জোট গঠন করে রাখে, যেমন বা অর্থনৈতিক সহযোগিতার একটা জোট গঠন করে রাখে, যেমন সার্ক রয়েছে, ঠিক আছে। সার্ক কিন্তু কোনো যুদ্ধ মানে কোনো যুদ্ধের কিন্তু জোট না বা সামরিক জোট না, এটা একটা সাউথ এশিয়ান রিজিওনাল একটা আর্থিক সংস্থা একটা, ঠিক আছে, সাউথ এশিয়ার মধ্যে, ঠিক আছে। তারপর ন্যাটো রয়েছে, ওয়ারেস চুক্তি রয়েছে, মেডো রয়েছে, ঠিক আছে। তো এখন মানে এক মেরুকরণ না বা দ্বিমেরুকরণ না, বহু মেরুকরণের রাজনীতি, ঠিক আছে। তো সোভিয়েত রাশিয়া যে রাইট অ্যান্সার। নেক্সট, ন্যাটো কত সালে গঠিত হয়? 1949। ন্যাটোর পুরো নাম কি? নর্থ আটলান্টিক, এন ফর নর্থ, এ ফর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, মানে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। এর সংক্ষেপে বিস্তারিত এখানে বলা রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো উইথ এক্সপ্লেনেশন। আমি একটু নিজের ভাষায় বলি ন্যাটো কি। দেখো, ন্যাটো আর কিছুই না, সোজা বলতে গেলে, সোজা কথায় বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র, তার যে মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় রয়েছে? উত্তর আমেরিকা মহাদেশে, কিন্তু তার আশেপাশের দেশ যেমন কানাডা রয়েছে, যেমন মেক্সিকো রয়েছে, ঠিক আছে, সেখানে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব একটা খাপ খায় না, মানে মানে মার্কিন যুক্তরাষ্ট্র যে লেভেল, আশেপাশের দেশের সঙ্গে ওর একটা খাপ খায়। ওর দাদাগিরি কোথায়? পশ্চিম ইউরোপে। পূর্ব ইউরোপটা কার ইনফ্লুয়েন্সে? রাশিয়ার ইনফ্লুয়েন্সে থাকে। পশ্চিম ইউরোপটা কার ইনফ্লুয়েন্সে থাকে? মার্কিন যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্সে। পশ্চিম ইউরোপের দেশগুলোকে নিজের ইনফ্লুয়েন্সে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে একটা সামরিক জোট গঠন করে, যেটা নাম হলো ন্যাটো। এবং ন্যাটো তৈরির মূল উদ্দেশ্য হলো রাশিয়াকে কোণঠাসা করা। বুঝতে পারলে ব্যাপারটা? রাশিয়াকে কোণঠাসা করা। এর জন্য ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কিন্তু অনেকটা এই কারণেই লেগেছিল। ইউক্রেন মানে ইউক্রেনের বর্ডার আর রাশিয়ার বর্ডার একদম কাছাকাছি, বর্ডার শেয়ার করে। ইউক্রেন এতদিন ধরে ন্যাটোর মেম্বার ছিল না, হঠাৎ করে ন্যাটোর মেম্বার হওয়ার ইচ্ছা পোষণ করে। এই পরিস্থিতিতে পুতিন তো একদমই আলাদা লেভেলের, সে প্রচন্ড খেপে যায় এবং একটা কথা, ওরকম মানে দেনা মানে চুপচাপ বসে থাকার পাত্র না, ব্যাস যুদ্ধ শুরু হয়ে যায়। যদিও যুদ্ধ কোনো সলিউশন না, ঠিক আছে। যাই হোক, তাহলে ন্যাটো বুঝতে পারলাম। ঠান্ডা লড়াই শব্দটি প্রয়োজন। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ, ঠিক আছে, যার ওখানকার যে প্রেসিডেন্ট হয় না, শুধুমাত্র দেশের প্রেসিডেন্ট হয় না, গোটা ওয়ার্ল্ডটাকে ইনফ্লুয়েন্স, মানে গোটা ওয়ার্ল্ডের মধ্যে তার প্রভাব বিস্তার করে। মানে ওরা পলিটিক্স নিজের দেশে কম খাটায়, বাইরের দেশগুলোতে বেশি পলিটিক্স খাটায়। এবং আমাদের মানে এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে পলিটিক্স আমরা আমাদের উপরেই খাটাই, অর্থাৎ মানে আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষকে ঠকায়, আমাদের মানে আমাদেরই ক্ষতি হয়, ঠিক আছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্ট হয় সে অন্য দেশের উপরে ইনফ্লুয়েন্স করে, এটাই ডিফারেন্স একটা উন্নত দেশ আর একটা উন্নয়নশীল দেশের মধ্যে, ঠিক আছে। নিজের দেশের মানুষকে ভালো রাখে কিন্তু ওখানে, ঠিক আছে। যাই হোক, অনেক কথা বললে অনেক কথাই হয়, ঠিক আছে। ঠান্ডা লড়াই শব্দটি প্রচলন করেন কে? ওয়াল্টার লিপম্যান। প্রচলন মানে ফেমাস করে জিনিসটাকে, প্রচলন করে, বুঝো ব্যাপারটা। আর এই কথাটা নিয়ে, কথাটা সবার প্রথম মানে দেখো কি বলছে, প্রকৃতপক্ষে ঠান্ডা লড়াই শব্দটি নিয়ে চর্চা শুরু করে। চর্চা মানে এই কথাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় আর কি এই কথাটাকে ইউজ করা হয়। লেখক সোফি 1946 মার্কিন সোভিয়েত সম্পর্ক বর্ণনার সময় বিশিষ্ট মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচ এর ভাষণে লেখক সোফ ঠান্ডা লড়াই কথাটি সর্বপ্রথম লিখেছিল, কিন্তু প্রচলন যদি বলে তাহলে কেবল ওয়াল্টার লিপম্যান। ঠান্ডা লড়াই, ক্লিয়ার। নেক্সট, দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন আস ফরেন পলিসি। গ্রন্থটি রচয়িতা করে কে, মানে রচনা করে কে? ওয়াল্টার লিপম্যান, ঠিক আছে। নেক্সট, হট ওয়ার মানে গরম যুদ্ধের পরিবর্তে কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেন কে? ওয়াল্টার লিপম্যান। দেখো একটা ব্যাপার কি, ঠান্ডা লড়াই এই কথা কেন বলেছেন, গরম লড়াই কেন বলেনি? তো ঠান্ডা লড়াই মানে না মার্কিন যুক্তরাষ্ট্র না রাশিয়া, দুজনে একে অপরের সঙ্গে লড়াই করছে, তারকা যুদ্ধ হচ্ছে, একে বলছে তোকে আমি মারবো, আরে আবার একজন বলছে না তোকে আমি মারবো। এই নিয়ে একটা রেষারেষি যুক্ত পরিবেশ, কিন্তু কেউ কাউকে অ্যাটাক করছে না,
সবাই সবাইকে ধমকাচ্ছে, ঠিক আছে, তোমারও গায়ে, তোমার দেশের মধ্যে আমি পারমাণবিক বোম ফালাই দেবো। আমেরিকা বলছে, রাশিয়া বলছে আমি কি চুপচাপ বসে আছি, আমি কি দিওয়ালিতে কি সেই পটাকা ফাটাবো আমি, হ্যাঁ? যে তোমার আমি হুমকি শুনবো, মানে এরকমই, মানে এরকম তো বলেনি, মানে এই টাইপেরই মানে ধমকাচ্ছে একে অপরকে। তো এর জন্য এটাকে কোল্ড ওয়ার বলে, ঠিক আছে, লড়াই লড়াই ভাব, কিন্তু লড়াই হচ্ছে না। ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা। তো পলিটিক্যাল সায়েন্স একটু মজার, মানে মজাদার ভাবে পড়তে হবে, তাহলে বোরিং লাগবে না। হটলাইন কবে স্থাপিত হয়? হটলাইন দেখো ব্যাপারটা কি, একটা দেশ আছে যেটার নাম হলো কিউবা। কিউবার সরকার যে ছিল আমেরিকার ইনফ্লুয়েন্সে ছিল, যার ফলে ওখানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছিল। ওখানকার লোকজন পরবর্তীকালে সাম্যবাদী ভাবধারার একটা মানুষ, তোমার ফিদেল কাস্ত্রোকে সিংহাসনে বসায়, এবং ফিদেল কাস্ত্রো ছিল রাশিয়া পন্থী, ঠিক আছে। এবার দেখো, এবার মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যে তখন একটা রেষারেষি তৈরি হয়ে যায়, ঠিক আছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঘাঁটি কোথায় স্থাপন করে? ওই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কিউবার মধ্যে, ঠিক আছে। এই নিয়ে একটা বিরাট বড় গোলযোগ, এটা নিয়ে একটা আলাদা ভিডিও রয়েছে, তোমরা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবা যে কিউবা সংকট কি। তখন কি হয়, হটলাইন স্থাপিত হয়, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হবে 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 পরিস্থিতি, ঠিক আছে। তো তখন কি হয়, এই হটলাইন স্থাপিত হয়। হটলাইন বলতে যেরকম সমঝোতার জন্য ইউএনওর মধ্যস্থতায় কি হয়, হটলাইন স্থাপিত হয়, ঠিক আছে। তোমরা এই টোটাল যে ব্যাপারটা এক্সপ্রেশনটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। কত সালে? 1963, ঠিক আছে। এটা নিয়ে একটা ভালো ভিডিও বানানো আছে, তোমরা দেখে নিবা। নেক্সট আমরা এই ডায়াগ্রামটা চলে যাই, এই ডায়াগ্রামটাতে চলে যাই, ঠিক আছে। দেখতেই পাচ্ছ, ব্রিটেন, তুরস্ক, ব্রিটেন আছে, তুরস্ক আছে, ইরান আছে, ইরাক আছে। তাহলে এর সংস্থাটা কি, কোন সংস্থাতে এরা সবাই একসঙ্গে থাকে? সেটা কি হবে? মেডো। আনসার কি হয়ে যাবে? মেডো, ঠিক আছে। মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন, ঠিক আছে। দেখো এর সম্বন্ধে বলা হয়েছে কোন কোন দেশ এর মধ্যে রয়েছে, এখানে দুবার যুক্তরাষ্ট্র চলে আসছে, ঠিক আছে। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ পরীক্ষার সময় যদি দেয়, ঠিক আছে, নাম চেঞ্জ করে দেয়, তখন কিন্তু সমস্যায় পড়বে, ঠিক আছে। এর জন্য আমরা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, শুধুমাত্র রিডিং গড়গড় 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 করে কোশ্চেন আনসার এরকম করাচ্ছি, ততক্ষণই পড়াবো বস, সলিড পড়াবো, ঠিক আছে। পঞ্চশীল নীতি কবে কাদের মধ্যে হয়? পঞ্চশীল নীতি, বেইমানির আর একটা নাম হলো পঞ্চশীল নীতি, ঠিক আছে। দেখো, ইন্ডিয়া চায়না ভাই ভাই বলা হয়েছিল, কিন্তু আলটিমেটলি চায়না কি করিল? তিব্বতকে ছিনিয়ে নিল, আমাদের অক্সাই চীন এরিয়া ছিনিয়ে নিয়ে নিল, এবং আমাদের উপর থেকে একদম চোখ রাঙাচ্ছে, তাই কি না? তো 1954 এপ্রিল মাসে তিব্বতকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী কি জওহরলাল নেহেরু এবং চীনের রাষ্ট্রপ্রধান চৌ এনলাই, অনেক বইতে চৌ এনলাই রাখা রয়েছে, তাদের মধ্যেই পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়, মূলত তিব্বতকে কেন্দ্র করে। কিন্তু কি বলবো, চায়না তো ওরকমই নিজের ফায়দা বোঝে, নিয়ে নিল তিব্বত, এবং এখন সিকিম বা বিভিন্ন রকমের যে বর্ডার এরিয়া গুলা, মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে তাদের একটা চোখ রাঙানো কিন্তু রয়েছে। দ্বিতীয় অধ্যায়, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান, ঠিক আছে। চলো, ফার্স্ট কোশ্চেন, বিশ্ব নাগরিক সভা কাকে বলে? সাধারণ সভাকে বলে, বা জেনারেল অ্যাসেম্বলিকে বলে। কারণ কি, এখানে প্রত্যেকটা দেশের প্রতিনিধি এখানে আসতে পারবে, এখানে বসতে পারবে, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক বিষয়ে আলাপ আলোচনা করবে, কোনো বিষয়ে ভোট প্রদান করতে পারবে। প্রত্যেকটা দেশ থেকে কমপক্ষে 3 জন প্রতিনিধি আসবে, ঠিক আছে। কোনো আইএফএস অফিসার, মানে ভারতের ক্ষেত্রে ইন্ডিয়ান ফরেন অফিসার যারা রয়েছে বিদেশ মন্ত্রকের আন্ডারে, তারা আসবে, তারা কোনো দেশের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা বলতে পারবে, কোনো বিল পাস করবে। এখানে যখন ভোট হয় না, 3 জন প্রতিনিধি থাকলেও ভোটটা একটাই হয়, কারণ একটা দেশকে রিপ্রেজেন্ট করছে, তার জন্য ভোটটা একটাই হয়, 3 জন মেম্বার থাকলেও। বিশ্ব, এখানে দেখো জাতিসংঘের ইউএনও জেনারেল অ্যাসেম্বলি কি কি কাজ রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে, পিডিএফ ও পেয়ে যাবা, সব কিন্তু এখানে বলা রয়েছে। নেক্সট, ইউএনআইসিইএফ এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। বাচ্চা বা ছোট শিশুদের জন্য এরা কি করে, টাকা, মানে ইন্টারন্যাশনালি কি করে, অর্থ সংগ্রহ করে, এবং অনেক সময় কি হয়, যে দেশগুলো নিডি তাদেরকে এটা প্রদান করা হয়, ঠিক আছে। এর সম্বন্ধে আরো অনেক কিছু বলা রয়েছে, এক্সপ্লেনেশন গুলো তোমরা দেখতে পারো।
ইউনেস্কো, নেক্সট কোশ্চেন আমাদের ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর কাজ কি, যদি বলে যে এর কাজ কি, দেখবা এই ফুল ফর্ম দিয়ে তুমি মনে রাখতে পারবা, তাহলে কি শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতিকে রক্ষা করা সারা বিশ্বের এবং তাদেরকে নিয়ে চর্চা করা, শিক্ষার খাতে অর্থ বিনিয়োগ এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলোকে ডিসাইড করা। যেমন আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে যেমন সুন্দরবন রয়েছে, যদি কোনো একটা বিদেশি ঘুরতে চায় বা যে কোনো দেশের একজন ব্যক্তি ঘুরতে চায়, সে সাধারণত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলোকে খুঁজবে এবং সেই যে ট্যুরিজম ডেভেলপমেন্ট হবে, অনেক কিছু রয়েছে, একটা ভিডিওতে বলা সম্ভব না। যাই হোক, বুঝতে পারলে তোমরা এটা ইউনেস্কোর সিম্বল, ঠিক আছে, লোগোটা। নেক্সট কোশ্চেন, 2020 সালে সারা বিশ্ব জুড়ে কোভিড-19 দেখা দিলে কোন সংস্থাটি মহামারী মোকাবেলার জন্য এগিয়ে আসে? সেটা কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 2024 সালে 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রধান থিম কি ছিল? মাই হেলথ মাই রাইট, মানে আমার স্বাস্থ্য আমার অধিকার, ঠিক আছে। নেক্সট, বাটন উডস রিজিম বলতে কি বোঝো? আন্তর্জাতিক অর্থ ভান্ডার এবং বিশ্ব ব্যাংক এই দুই সংস্থা প্রতিষ্ঠার ফল হিসাবে বিশ্ব অর্থনীতির পরিচালক সংক্রান্ত আইন ও ব্যবস্থা সমূহকে ব্রেটন উডস রিজিম বলে, ঠিক আছে। মানে এটা একটা ফাইন্যান্সিয়াল, আইএমএফ এটা হলো তোমার ওয়ার্ল্ড ব্যাংক, এটা ফাইন্যান্সিয়াল একটা সংস্থা রয়েছে, ঠিক আছে। এদের সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো, চলো দেখি। নেক্সট কোশ্চেন আমরা পড়বো 1965, ঠিক আছে, জাতিপুঞ্জের পর্যবেক্ষক দল প্রেরিত হয় কোন দেশে? ভারত ও পাকিস্তানে, ঠিক আছে। এবার দেখো এখানে বলছে বিশ্ব ব্যাংক গোষ্ঠী, এগুলোর মধ্যে কোনগুলো বিশ্ব ব্যাংক গোষ্ঠী জানো? কমেন্ট বক্সে, আমি বলবো না অ্যান্সার, কমেন্ট বক্সে জানো, আমি কমেন্ট বক্সে উত্তর দিব। এই ডায়াগ্রামটা তোমরা করবা, ডায়াগ্রাম কিন্তু তোমাদের পরীক্ষায় দিবে, কোনটা বিশ্ব ব্যাংক গোষ্ঠী এই উদাহরণগুলোর মধ্যে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, আইএমএফ প্রত্যেকটা ফুল ফর্ম আমরা জানবো, দেখো এক্সপ্রেশন দিচ্ছি তোমাদের। এটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা একটা আর্থিক সংস্থা। বৈদেশিক মুদ্রা অর্থাৎ ডলারের স্থিতিশীলতা, মুদ্রা সহ আন্তর্জাতিক মুদ্রা সহযোগিতা, কি বলছে, বৈশ্বিক আর্থিক সংস্থা, প্রত্যেকটি আর্থিক বিষয়ের উন্নতির জন্য এরা কাজ করে। তারপরে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার সাহায্যে কি হয়, ব্যবসা বাণিজ্য করা হয়। তাহলে ইউএনও কতটা ইম্পর্টেন্ট একটা দেশের জন্য। ইউএনওর সঙ্গে যদি কেউ মানে একটু মানে তেরিবেরি করে, মানে একটু অন্য ভাষায় বললাম, মানে একটু যদি সমস্যা তৈরি করে, ইউএনও যদি রেজুলেশন গুলো না মেনে চলে, তাহলে কিন্তু ইউএনও তোমার আর্থিক নিষেধাজ্ঞা জারি করতে পারে, তখন কিন্তু সে দেশের ইকোনমি ডুবে যেতে পারে। বুঝতে পারলাম ব্যাপারটা? মানে ফলে বুঝে শুনে ইউএনওর সঙ্গে ঝামেলা করার আগে একটু বুঝে শুনে ঝামেলা করতে হবে। যদিও বা ইউএনও মার্কিন যুক্তরাষ্ট্র বা বিগ 5 এর কন্ট্রোলেই চলে, ঠিক আছে। যাই হোক, নেক্সট আমরা চলে যাই। ওয়ার্ল্ড ব্যাংক যেটা রয়েছে, বিশ্ব ব্যাংক হলো একটা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যা মূলত কি করে, উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে আর্থিক সাহায্য প্রদান করে। যেমন আমাদের যখন অপারেশন সিন্দুর হলো, তার কয়েকদিন পরই আমরা দেখতে পেলাম পাকিস্তানকে ওয়ার্ল্ড ব্যাংক লোন দিল। জানি না কি লজিকে দিল, মূলত ওয়ার্ল্ড ব্যাংক সেই দেশগুলোকে লোন দেয় যে দেশগুলো ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে, টেরিজম কম রয়েছে, যে দেশগুলোর মানুষের মাথা পিছু আয় কম, তাদের ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু কি দেয়, লোন প্রদান করে, ঠিক আছে। গ্যাট হলো কি একটা সাধারণ শুল্ক ও বাণিজ্য ও শুল্ক দপ্তর, এটা ঠিক আছে। এখানে শুল্ক বা এটাও একটা আর্থিক সংস্থা টাইপের, ঠিক আছে। এর ফুল ফর্ম হলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক অ্যান্ড ট্রেড, ঠিক আছে। শুল্ক এবং বাণিজ্য সংক্রান্ত একটা ইন্টারন্যাশনাল সংগঠন। তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো। চলো নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি প্রস্তাবনা, কতগুলো অধ্যায় এবং কতগুলো ধারা রয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি প্রস্তাবনা, 19টি অধ্যায় ও 111টি ধারা রয়েছে, ঠিক আছে। নেক্সট, নিরাপত্তা সংক্রান্ত কোন বিভাগের কাছে ওসি সংক্রান্ত ক্ষমতা রয়েছে? সবার আগে আমরা জেনে নিই ওসি পরিষদ কি। ওসি পরিষদ হলো একটা এমন পরিষদ যেটা নিরাপত্তা পরিষদের অধীনে থাকে। যে দেশগুলো স্বাধীনতা লাভ করেছে কিন্তু দেশ চালানোর ক্ষমতা নেই, অর্থাৎ দেশ চালানোর নলেজ নেই, দারিদ্রতা, দুর্ভিক্ষ এখানে রয়েছে, টেরিজম রয়েছে, দুর্নীতি রয়েছে, সেই দেশগুলোকে আইডেন্টিফাই করে সেই দেশের ডেভেলপমেন্টের জন্য
ইউএনও কি করে, শান্তি রক্ষা বাহিনী পাঠায়। এটাকেই বলবো আমরা কি, নিরাপত্তা মানে সরি ওছি, সেই ডিপার্টমেন্টটাকে বলবো আমরা ওছি পরিষদ, এবং ওছি পরিষদকে কন্ট্রোল করে নিরাপত্তা পরিষদ। বুঝতে পারলাম? ওছি এরিয়া বর্তমানে এখনো নেই। আফ্রিকার বহু কান্ট্রি রয়েছে তাদের নিজস্ব ব্যাংক, ভাবো নিজস্ব ব্যাংক আছে অন্য দেশে, ঠিক আছে। নেক্সট, সমকালীন বিশ্বের নিরাপত্তা, থার্ড চ্যাপ্টার, ঠিক আছে। প্রথাগত নিরাপত্তা হলো মূলত রাষ্ট্রীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আঞ্চলিক অখণ্ডতা ও এবং সার্বভৌম রক্ষার মতো বিষয়গুলোর উপর মনোনিবেশ করে। এটি প্রথাগত নিরাপত্তার ড্যাশ দৃষ্টিভঙ্গি। রাইট অ্যান্সার হয়ে যাবে কি, রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। বুঝতে পারলো, রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। ভারতের প্রথম পারমাণবিক শক্তি প্রকল্পের নাম কি, স্মাইলিং বুদ্ধ নিউক্লিয়ার টেস্ট, ঠিক আছে। এরকম তো এটা নিয়ে একটা মুভি রয়েছে, কি মুভি রয়েছে জানো তোমরা? জানো কমেন্ট বক্সে কি মুভি রয়েছে, ঠিক আছে। পরীক্ষার সময় ও স্থান, ঠিক 18 মে 1974, রাজস্থানের পোখরানে, ঠিক আছে। এটা আমাদের ভারতের জন্য একটা বিরাট বড় গর্বের বিষয়। ভারতবর্ষ কেন পারমাণবিক বোম টেস্টিং করে? কারণ আশেপাশের দেশ যারা পারমাণবিক শক্তিধর, ফলে নিজেদের সিকিউরিটির জন্য, দেশের মানুষের সিকিউরিটির জন্য পারমাণবিক বোম কিন্তু তৈরি করা হয়। জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, দারিদ্রতা, সামরিক হুমকি, বিভিন্ন রাষ্ট্রের যুদ্ধ হলো কি ধরনের নিরাপত্তা? যখন মনে রাখবা কোন দেশের অভ্যন্তরের বিষয় থাকবে, অভ্যন্তরের সিকিউরিটি থ্রেট থাকবে, তখন সেটাকে আমরা বলবো প্রথাগত নিরাপত্তা। আর অপ্রথাগত মানে সারা বিশ্ব যখন ফেস করবে কোনো একটা সমস্যায়, সারা বিশ্বের প্রত্যেকটা দেশ যখন সেই সমস্যাটাকে ফেস করবে, সেটাকে আমরা অপ্রথাগত নিরাপত্তা বলবো, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, দারিদ্রতা ও সামরিক হুমকি, বিভিন্ন রাষ্ট্রের যুদ্ধ হলো কি ধরনের নিরাপত্তা, অপ্রথাগত নিরাপত্তা। আচ্ছা, এরপরে আমরা চলে আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেন হলো ইউএনডিপি। ইউএনডিপি কি, ঠিক আছে। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মানবাধিকার ইত্যাদি রক্ষা করা হলো ইউএনডিপির কাজ, ঠিক আছে। মানুষের যে হিউম্যান রাইটকে রক্ষা করা হলো ইউএনডিপির কাজ, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। উন্নত ও আধুনিক জীবনযাপনের প্রতি মানুষের আকর্ষণ ও উচ্চাকাঙ্ক্ষা তাদের অভিবাসন মানে এক স্থান থেকে অপস্থানে যাওয়া উৎসাহিত করে। এই ধরনের অভিবাসনকে কি ধরনের অভিবাসন বলা হয়? তাহলে কি হবে, উচ্চাকাঙ্ক্ষা জনিত অভিবাসন। মানে মনে করো, মনে হচ্ছে যে না আমি লন্ডনে গিয়ে একটা বেটার লাইফ পাবো, আমেরিকাতে গিয়ে গেলে একটা বেটার আমি একটা লাইফস্টাইল পাবো, মার্কিন যুক্তরাষ্ট্রে। তো এর জন্য নিজের দেশকে ত্যাগ করে সেই দেশে যে যাওয়া এবং সেই দেশের নাগরিক হওয়া, এটাকেই বলবো আমরা কি, উচ্চ আকাঙ্ক্ষা জনিত অভিবাসন। বুঝতে পারলে, এরকম অনেকেই হয়তো যায় বা থাকে। নেক্সট, আইইউসিএন, এটা ইভিএস এও ছিল, জিওগ্রাফিতেও ছিল। আইইউসিএন এর পুরো নাম কি, কমেন্ট বক্সে জানাও, এটা আমি বলবো না, ঠিক আছে। একটা বই পাবলিশ করে, রেড ডাটা বুক, বিপন্ন প্রায় জীবকে নিয়ে। নেক্সট, ভারতের অভ্যন্তরে নিরাপদ থেকে বিঘ্নিত করছে, মানে ভারতের অভ্যন্তরের নিরাপত্তা, এটা হবে নিরাপত্তাকে বিঘ্নিত করছে এমন একটি আন্দোলনের নাম কি? ঠিক আছে, উত্তর কি হবে, পাঞ্জাবের খালিস্তান আন্দোলন। কি হবে, পাঞ্জাবের খালিস্তান আন্দোলন। এটা একটা এমন আন্দোলন যেখানে ভারতের ভেতরে আলাদা রাষ্ট্র না, আলাদা রাজ্য না, আলাদা দেশ তৈরির একটা দাবি কিন্তু আগে থেকে করে যাচ্ছে। কানাডাতে এটা খুব সক্রিয়, ঠিক আছে। দেশের থেকে দেশকে এটা গদ্দারি, এটা উচিত না, ঠিক আছে। আমরা বিবিধির মাঝে আছে মিলন মহান, বৈচিত্র্যের মধ্যেও আমরা একতা, আমাদের দেশ এক, আমাদের দেশ মহান, আমাদের দেশ আমাদেরকে কত কিছু দিয়েছে, ফ্রিডম, আমাদের গণতন্ত্র রয়েছে, অনেক জিনিস। অনেক দেশে হয়তো গণতন্ত্রই নেই, ঠিক আছে। মানুষ, একটা কথা আছে না, মানুষের যতই আমরা পাই ততই আমাদের কেন জানি কম মনে হয়, ঠিক আছে। দাবি দাওয়া অবশ্যই থাকতে পারে, সেগুলোকে আমরা আন্দোলনের মাধ্যমে বা সাংবিধানিক পদ্ধতির মাধ্যমে আমরা পূরণ করতে পারি, কিন্তু একটা আলাদা দেশকে চাওয়া, এটা তো আমার মতে দেশের খেয়ে দেশকে বেইমানি করা হচ্ছে, ঠিক আছে, যা আমাদের দেশের ক্ষেত্রে একটা বিরাট বড় সিকিউরিটি থ্রেট, এই খালিস্তান আন্দোলন। কিয়োটো চুক্তির প্রধান বিষয় কি? গ্রিন হাউস যে গ্যাস রয়েছে এটাকে কমিয়ে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি রোধ করা, ঠিক আছে। গ্রিন হাউস গ্যাসকে কমিয়ে, যেমন কার্বন ডাই অক্সাইড হলো সব থেকে বড় গ্রিন হাউস গ্যাস। এর জন্য দেখবা আমাদের গাড়িতে পলিউশন কিন্তু মাস্ট, ঠিক আছে। প্যারিস চুক্তি অনুসারে কোন দেশগুলো জলবায়ু
সবুজ জলবায়ু তহবিলের জন্য আর্থিক সাহায্য প্রতিশ্রুতি দিয়েছেন? G7 গোষ্ঠী। আনসার কি হয়ে যাবে? G7 গোষ্ঠী। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945, 24 অক্টোবর, 24 অক্টোবর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা কিন্তু আসতে পারে। সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? নেক্সট ফোর্থ চ্যাপ্টার আমরা চলে আসছি। জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন কবে পাস হয়? 2019 সালে। এটার পিছনেও একটা হিস্ট্রি রয়েছে। যখন জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলো তখন তাদেরকে একটা মর্যাদা দেওয়া হয় 370 ধারা, যেখানে কাশ্মীরের জমি কেউ কিনতে পারবে না বাইরের কোনো স্টেটের। কাশ্মীরের আলাদা একটা সংবিধান থাকবে, ঠিক আছে? এবং কাশ্মীরের মধ্যে কোনো যদি দাঙ্গা লাগে তাহলে তাদের প্রধানমন্ত্রী, মানে মুখ্যমন্ত্রীর কোনো পদ ছিল না, প্রধানমন্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে লাগবে, ঠিক আছে? তো এরকম একটা ব্যবস্থা ছিল, কিন্তু পরবর্তীকালে এই 370 ধারা কি হয়, সংশোধন হয়, মানে উঠে যায়, ঠিক আছে? এবং জম্মু কাশ্মীর রাজ্যের মর্যাদা বাতিল হয়, ঠিক আছে? যে মর্যাদা দেওয়া হয়েছিল, তখন এই জম্মু কাশ্মীরকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়। তো এই ব্যাপারটা কিন্তু ঘটে। নেক্সট, অপারেশন পোলো খুব ইম্পর্টেন্ট, হয়তো চলেও আসতে পারে এই কোশ্চেনটা। কিছুর সঙ্গে জড়িত? হায়দ্রাবাদের সঙ্গে কিন্তু জড়িত অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদ আমাদের ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়, ঠিক আছে? কত সালে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়? 1956, ঠিক আছে? নেক্সট, কত সালে তেলেঙ্গানা রাজ্যটি তৈরি হয়? 2014 সালে উত্তর ও পশ্চিম অন্ধ্রপ্রদেশের 10টি জেলা নিয়ে 29তম তেলেঙ্গানা রাজ্য তৈরি হয়। বুঝতে পারলাম ব্যাপারটা? কত সালে জুনাগড়ের যে শাসক ছিল, সেই শাসক চেয়েছিল জুনাগড়কে পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে চেয়েছিল জুনাগড়, কিন্তু সেখানে সাধারণ মানুষের চাপে সেখানকার যে শাসক সে পালিয়ে যায় এবং জুনাগড় আমাদের ভারতের অন্তর্ভুক্ত হয়। কত সালে? 1948, 20 ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে। খুব ইন্টারেস্টিং এই টপিক গুলা, তোমার যারা 10এও ছিল এটা কোশ্চেন। ভারত মুক্তির পর গ শ্রেণীর অন্তর্গত রাজ্য গুলির সংখ্যা কত? 61টি দেশীয় রাজ্য ও 10টি কেন্দ্রশাসিত অঞ্চল, যেমন দিল্লি, আজমির, ত্রিপুরা, ঠিক আছে? পাকিস্তান ঘোষণাপত্র কে প্রকাশ করে? চৌধুরী রহমত আলী ভারতের ভেতরে থেকেই পাকিস্তানের কনসেপ্টটা তৈরি করে ফেলে, ঠিক আছে? একজন ছাত্র ছিল, ঠিক আছে? তো ছাত্র হয়ে পাকিস্তানের কনসেপ্ট তৈরি করে ফেলে, ভাবা যায়? নেক্সট, গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রীত্বে 1946 সালে 2রা সেপ্টেম্বর ভারতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তার অর্থমন্ত্রী কে ছিল? লিয়াকত আলী খান। রাইট আনসার কি হয়ে যাবে? লিয়াকত আলী খান। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির জনক কে? রাইট আনসার কি হবে জানাও তোমরা কমেন্ট বক্সে। খুব সোজা কোশ্চেন, ইতিহাসেও ছিল, আমি সোজা কোশ্চেন গুলোই বলছি যে কমেন্ট বক্সে জানাও। রাজনৈতিক দল সমূহ, 5th চ্যাপ্টারে আমরা চলে আসলাম, 5th চ্যাপ্টার, ঠিক আছে? নেক্সট, গণতন্ত্র তার আশা আকাঙ্ক্ষা আর সংশয় সংগ্রহ নিয়ে দল ব্যবস্থার মধ্যে নিহিত রয়েছে, সেখানেই আছে রাজনৈতিক মধ্যাকর্ষণের কেন্দ্র। কে বলেছেন? ফাইনার বলেছেন। কে বলেছে? ফাইনার বলেছেন। নেক্সট, কোন দেশে একদলীয় ব্যবস্থা রয়েছে? চীন, শি জিনপিং একাই, কিউবা, আর উত্তর কোরিয়া কিম জং। একটা ঘটনা বলি, এই উত্তর কোরিয়াতে কোভিড এর সময় একটা লোকের জিরো কোভিড, উত্তর কোরিয়াতে, নর্থ কোরিয়াতে একটা লোকের কোভিড হয়েছে। কিম জং উন কি করছে গিয়ে ওই একটা লোকের কোভিড হয়েছে, ওকে গুলি করে মারা ফেলছে। মানে ওদের সলিউশন ওটাই। বুঝতে পারলাম ব্যাপারটা? এরকম টাইপের একনায়কতন্ত্রী ভয়ানক। আমরা ভাবো কতটা ভাগ্য ভালো আমরা ভারতবর্ষে আছি, কতটা ভাগ্য ভালো। এখানে আমরা আন্দোলন করতে পারছি, আমরা সরকারের বিরোধিতা করতে পারছি, ঠিক আছে? হ্যাঁ, ভুল ত্রুটি সব কিছুতেই আছে, কেউ ধোয়া তুলসী পাতা না, কোনো দেশই না, কিন্তু হ্যাঁ এদের থেকে তো ভালো, তাই কি না? আমাদের ফ্রিডম অফ মানে স্পিচ, বাক স্বাধীনতা রয়েছে, ঠিক আছে? এটা আমার মতামত একদমই। আমি গর্বিত, আমরা সবাই গর্বিত, আমরা ভারতবর্ষের মতো একটা পবিত্র মাটিতে জন্মগ্রহণ করেছি, ঠিক আছে? তাই জীবনানন্দ বলেছিল, ঠিক আছে? কি বলেছিল? আমি বাংলার মুখী দেখতে চাই।
প্রথমত ভারতবর্ষ এবং সেকেন্ড বাঙালি হিসাবে খুবই গর্বিত আমরা সবাই, ঠিক আছে, বিশেষ করে আমি, মানে আমার কথাটা আমি বললাম আর কি। বিশ্বের কোন দেশে দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে? কোন দেশে দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে? ব্রিটেন, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে। কেন বাঙালি হিসাবে আমরা গর্বিত? স্বাধীনতার পিকচারটা খুলে দেখো, কতজন বাঙালির অবদান রয়েছে দেশকে স্বাধীন করার পিছনে, অবাক হয়ে যাবো আমরা। যারা ইতিহাস পড়েছে জানে সবারই অবদান রয়েছে, প্রত্যেকটা জাতির অবদান রয়েছে, কিন্তু বাঙালির কিন্তু অনস্বীকার্য অবদান রয়েছে। ফলে নিজের দেশ, নিজের জাতিকে ভালোবাসা উচিত, ঠিক আছে। আচ্ছা, কোনগুলো ভারতীয় বহুদলীয় রাজনৈতিক দল? আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি, ভারতীয় জনতা পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অ্যান্সার হয়ে যাবে সবগুলোই হয়ে গেল কি জাতীয় দল, ঠিক আছে। জাতীয় দলের অনেক শর্ত রয়েছে, তোমরা বই একটু পড়ে নিবা। একটি ভাষাগত রাজনৈতিক দলের নাম কি? মানে ওই ভাষাতে কথা বলতে লাগবে এরকম টাইপের। দক্ষিণ ভারতের কি তামিলনাড়ুর ডিএমকে, ঠিক আছে, এটা পলিটিক্স করে হলো ভাষা নিয়ে, বুঝতে পারলাম। ভারতের বৈদেশিক নীতি, লাস্ট চ্যাপ্টার। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? নো ফার্স্ট স্ট্রাইক। ভারতবর্ষ এমন একটা দেশ পারমাণবিক অস্ত্র বানিয়েছে এবং বলেছে গোটা বিশ্বকে যে আমরা কোনোদিনও প্রথমে অ্যাটাক করবো না, কিন্তু যদি তুমি ভীমরুলের চাকে ঢিল মারো, মানে যদি তুমি আমাকে অ্যাটাক করো, তাহলে আমরা কিন্তু ছাড়বো না। আমরা প্রথমে হয়তো মায়ের খাবো, কিন্তু পরের বার যে মায়েরটা দিব তখন কিন্তু ছাড়বো না আমরা, ঠিক আছে না। তো ভারতের প্রধানমন্ত্রী একটা কথা বলছিল পাকিস্তানকে যে हमारा पास भी है, ये क्या दिवाली के लिए रखा है, ঠিক আছে। আমার হিন্দি ভালো না খুব একটা বেশি, মানে পারমাণবিক বোমা আমাদের কাছে আছে, আমরা তো এটা দিওয়ালির জন্য খালি রাখি নাই। যদি আমাদেরকে এটা করতে আসো তাহলে আমরাও পাল্টা অ্যাটাক করবো, যদিও বা যুদ্ধ কোনো কিন্তু সলিউশন না, কথার কথা আর কি, ঠিক আছে। যুদ্ধকে কোনোভাবেই সমর্থন আমরা করি না। নেক্সট, শিলিগুড়ি করিডোর, দেখো আমাদের বাড়ির সামনের এরিয়া। শিলিগুড়ি করিডোরকে ভূকৌশলগত ভাষায় কি বলে? চিকেন নেক। কেন মুরগির গলা বা চিকেন নেক কেন বলে? তুমি যদি ভালোভাবে এই ম্যাপটা দেখো, এই জায়গাটা মুরগির মতো, মাথাটা মানে মুখটা মুরগির ছুটিটার মতো, মোরগের। এই জায়গাটা গিয়ে চিকন হয়ে গেছে, ঠিক আছে। যখন মুরগিকে কাটে গলাটাকে এইভাবে কেটে ফেলে, তো এই জায়গাটা আমরা খুবই রিস্কি এরিয়া, ঠিক আছে। এর লেন্থ সম্ভবত 20 কিলোমিটার, ঠিক আছে, আমার ঠিক এক্স্যাক্টলি জানা নেই, ঠিক আছে। এবার মনে করো এই পাশটায় রয়েছে কি নেপাল, এই পাশটা রয়েছে বাংলাদেশ। এই যে গ্যাপটা রয়েছে, এটা কিন্তু একটা ভারতের সিকিউরিটি থ্রেট, কারণ উপরে রয়েছে কি চায়না। এখানে এটা ছিন্ন হয়ে গেলে আমাদের গোটা নর্থ ইস্ট সবকিছু চলে যাবে চায়নার মধ্যে চলে যেতে পারে। ফলে এটা কোনোদিনও হবে না অবশ্য, কারণ আমাদের ইন্ডিয়ান আর্মির উপর যথেষ্ট পরিমাণে ভরসা রয়েছে, আমাদের ভারতবর্ষের উপর প্রচন্ড পরিমাণে ভরসা রয়েছে। তবুও এই জায়গাটাকে বিশ্ব মানচিত্রে কি বলা হয়? চিকেন নেক বলা হয়। এই পাশে নেপাল, ঠিক আছে, ঘোষপুকুরের এই এরিয়াটা, ঠিক আছে, এই পাশে বাংলাদেশ। বুঝতে পারলে ব্যাপারটা? নেক্সট, সার্কের স্থায়ী সচিবালয় কোনটি? নেপালের কাঠমান্ডু। রিসেন্টলি নেপালে বিরাট বড় সমস্যা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সার্ক কি পুরা বিষয়টা এখানে দেওয়া হলো, তোমরা দেখে নিবা, ঠিক আছে। সার্ক হলো কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা। এর প্রথম শীর্ষ সম্মেলন, মানে এর কনসেপ্টটা আসে কোন দেশ থেকে? বাংলাদেশ থেকে আসে, ঠিক আছে, বাংলাদেশ থেকে আসে এই সার্কের কনসেপ্টটা। এবং তোমার 1925 সালে এটা তৈরি হয় ভারতকে কেন্দ্র করে বাদবাকি এশিয়ার দেশগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য। এটা আর্থিক, এটা কোনো সামরিক জোট না, আর্থিক সহযোগিতামূলক একটা সংগঠন, যার বর্তমান 8টি মেম্বার রয়েছে: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মোট 8টি। এবং প্রতিষ্ঠার সময় কতগুলা তোমার দেশ, কতগুলা ছিল তোমার দেশ ছিল, সেগুলাকে তোমাদের জানতে হবে। এবং এর ফলেই, এই সার্কের ফলে গঙ্গা জল বন্টন বাংলাদেশ, সিন্ধু জল বন্টন ইন্ডিয়া টু পাকিস্তান, সমঝোতা এক্সপ্রেস, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু ডেভেলপমেন্ট হয়, যোগাযোগ ব্যবস্থা ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে। বর্তমানে তো নেপালের অবস্থা খুব খারাপ, ফলে জানি না সার্কের সম্মেলন হবে কিনা। ভারত ও শ্রীলঙ্কার জল সীমান্ত নির্ধারিত হয় কোন প্রণালী দ্বারা? এই যে পক প্রণালী দ্বারা, ঠিক আছে। নেক্সট, দিল্লি ও লাহোরের সমঝোতা এক্সপ্রেস চালু হয় 1976 ইন্দিরা গান্ধীর আমলে, ঠিক আছে। বলো তো কোন মুভিতে এই সমঝোতা এক্সপ্রেস দেখানো হয়েছে? বলিউডের, জানাও।
খুব ফেমাস একটা মুভি রয়েছে কিন্তু, ঠিক আছে। নেক্সট আর নেই। তো যাই হোক, তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি কোনো কিছু, পলিটিক্যাল সায়েন্স পড়াতে গেলে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে লাগে, হয়তো এক্সট্রা কথা অনেকটা বলে ফেলি। যদি আমি এক্সট্রা কথা বলে ফেলি, যদি কারো হৃদয়ে আঘাত লাগে, তাহলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। কারণ পলিটিক্যাল সায়েন্স হলো রাষ্ট্রবিজ্ঞান, ফ্রিলি কথা বলতে লাগে প্রত্যেকটা বিষয় নিয়ে। তো আশা করি তোমাদের এক্সপ্লেনেশন গুলো খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। পলিটিক্যাল সায়েন্সের এমন এমন ভিডিও আনবো, মাথার মধ্যে একদম ঢুকে যাবে, ঠিক আছে। একদম মাথা থেকে বের হবে না, গল্পের মতো বুঝাবো, ঠিক আছে। গল্পের মতো বুঝতে গেলে পলিটিক্যাল সায়েন্সকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কথা দিচ্ছি পলিটিক্যাল সায়েন্সে ফুল মার্কস আনবই, এবং কালকে আবার নতুন একটা ভিডিও পোস্ট করব তোমাদের টেস্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। ধন্যবাদ।